এটাই এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের ভয়ঙ্কর ঘটনা। যদি আপনারা আমার পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তবে নিশ্চয়ই মনে আছে আমি অনেক আগে এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের ঘটনা শেয়ার করেছিলাম, যেটা অনেক বেশি ভিউ নিয়েছিল। আজকের এই ঘটনা বিশ্বাস করুন আর নাই করুন তার চেয়েও ভয়ঙ্কর। তাই সময় নষ্ট না করে চলুন ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম, আশা করি ভালোই আছেন। আমি রশিদ। আমি প্রায় 2 মাস ধরে আপনার ঘটনা শুনছি। আজ আমি আমার নিজের অভিজ্ঞতার ঘটনা শেয়ার করতে চাই। আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। সেদিন রাতটা ছিল ভীষণ অন্ধকার। আকাশে চাঁদ ছিল না, মেঘে ঢেকেছিল সব। চারপাশ ছিল নিস্তব্ধ আর নির্জন। আমি স্টিয়ারিং হাতে গম্ভীরভাবে ড্রাইভ করছিলাম। আমার অ্যাম্বুলেন্স ধীরে ধীরে অন্ধকার চিরে এগোচ্ছিল। হেডলাইটের ম্লান আলোয় চারপাশের পরিবেশ আরো ভয়ঙ্কর লাগছিল। আমি হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে যাচ্ছিলাম অনেক দূরের একটি গ্রামে, যেখানে মরদেহটি দাফন করা হবে। জীবনে অনেকবার এভাবে লাশ পরিবহন করেছি, কিন্তু সেদিনের রাতটা আলাদা লাগছিল। একটা অদ্ভুত ভয় কাজ করছিল ভেতরে। আমি একাই যাচ্ছিলাম। হাসপাতাল থেকে বের হওয়ার সময় বিশেষভাবে বলা হয়েছিল দ্রুত পৌঁছানোর জন্য, কারণ গ্রামবাসীরা সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। অ্যাম্বুলেন্সের পেছনে সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহটা রাখা ছিল। মাঝে মাঝে আমি রিয়ার ভিউ মিররে তাকিয়ে নিশ্চিত হচ্ছিলাম যে মরদেহটা ঠিক জায়গাতেই আছে। রাস্তার দুই পাশে জঙ্গল, ভেতর থেকে অদ্ভুত সব শব্দ আসছিল। আমি গতি বাড়ালাম, কিন্তু যতই গতি বাড়াই রাস্তা ততই নির্জন আর ভৌতিক হতে থাকলো। হঠাৎই ইঞ্জিন থেকে অদ্ভুত খটখট শব্দ শুরু হলো। আমি দুশ্চিন্তায় পড়ে গাড়ি থামালাম। ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। তখন মোবাইলের লাইট জ্বালিয়ে ইঞ্জিন দেখার চেষ্টা করলাম, কিন্তু গাড়ি থেকে নামতেই মনে হলো জঙ্গলের নিস্তব্ধতা হঠাৎ আরো গভীর হয়ে গেছে। গাছের পাতার ঝিরঝির আওয়াজের ফাঁকে যেন অন্য কিছুর শব্দ মিশে আছে, কারো হাঁটার শব্দ। আমি তাড়াতাড়ি পিছনে ঘুরে তাকালাম, কিন্তু চারপাশ ফাঁকা, কেউ নেই। তখন আমি ভাবলাম হয়তো কোনো বন্য জন্তু হবে। ইঞ্জিন ভালো করে পরীক্ষা করলাম, কিন্তু কোনো ত্রুটি চোখে পড়ল না। গাড়িতে আবার বসতে যাব এমন সময় মনে হলো অ্যাম্বুলেন্সের পিছনের অংশে যেন কিছু একটা নড়েচড়ে উঠল। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম, কিন্তু সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল। নিজেকে শক্ত করে গাড়ি স্টার্ট দিলাম। ভাগ্য ভালো, এবার গাড়ি স্টার্ট হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মনে হলো অ্যাম্বুলেন্সের ভেতর থেকে মৃদু ফিসফিস শোনা যাচ্ছে। কান পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু শব্দ এত ক্ষীণ যে কিছুই বোঝা গেল না। নিজেকে বোঝালাম হয়তো মনের ভুল। ঠিক তখনই হঠাৎ জানালায় জোরে ঠক ঠক শব্দ হলো। বুক ধকফক করে উঠল। তাড়াতাড়ি গাড়ি থামিয়ে বাইরে তাকালাম, কেউ নেই। ভয় আর হতভম্বের মধ্যে আবার গাড়ি চালালাম। এবার শরীর জুড়ে শিরশিরে অনুভূতি, গা সম্পূর্ণ কাঁপছিল। কিছু কিলোমিটার এগোতেই গাড়ি আবার বন্ধ হয়ে গেল। এবার ভেতরে গরম রক্ত চড়ল, রাগ আর অসহায়ত্ব মিশ্রিত। যত দ্রুত পৌঁছাতে চাইছিলাম তত দেরি হচ্ছিল। চারপাশ আগের চেয়েও ভৌতিক লাগছিল, অন্ধকার আর ভুতুরে নিস্তব্ধতা। আমি সাহস করে আবার ইঞ্জিন দেখতে সামনে ঝুঁকলাম। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ের সঙ্গে সঙ্গে ঘুরে তাকালাম, কেউ নেই। বুকের ধড়ফড় বেড়ে গেল। তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। একের পর এক স্টার্ট দেওয়ার চেষ্টা করতে লাগলাম। বহু চেষ্টা শেষে ইঞ্জিন অবশেষে স্টার্ট হলো। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পেছন থেকে অদ্ভুত শব্দ শোনা গেল, যেন কেউ হালকা কেঁপে উঠল। সাহস করে পিছনে তাকালাম। সাদা কাপড়ে মোড়ানো লাশ নিস্তব্ধ হয়ে পড়ে আছে। নিজেকে জোর করে বোঝালাম সবই ভয় আর কল্পনার ফল। এরপর রাস্তার ধারে হঠাৎ মনে হলো কারো ছায়া দাঁড়িয়ে আছে। হেডলাইটের আলোয় অস্পষ্টভাবে দেখা গেল, কিন্তু গাড়ি কাছে যেতেই মিলিয়ে গেল বিস্ময় আর আতঙ্ক মিশ্রিত অনুভূতিতে। গতি বাড়িয়ে দিলাম, কিন্তু ভেতরে একটা অজানা অস্থিরতা বাড়তে লাগলো। অ্যাম্বুলেন্সের ভেতর নিস্তব্ধ,
কিন্তু বাইরে জঙ্গলের শব্দ থামছিল না। কখনো ডাল ভাঙার আওয়াজ, কখনো অচেনা পাখির ডানার ঝাপটানি। এর ভেতরে সবচেয়ে বিরক্তিকর ছিল পায়ের শব্দ, কখনো দূরে কখনো কাছে শোনা যাচ্ছিল। আমি বারবার রিয়ার ভিউ মিররে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল লাশটা যেন নড়ছে, কিন্তু ভালো করে দেখলে সব স্বাভাবিকই লাগে। নিজের মনকে বোঝাচ্ছিলাম এটা শুধু ভয়ের কারণে কল্পনা হচ্ছে। হঠাৎই গাড়ি জোরে ধাক্কা খেলো, মনে হলো কিছু একটা সঙ্গে ধাক্কা খেলাম। হাত পা কাঁপতে লাগলো। গাড়ি থামিয়ে তাড়াতাড়ি নামলাম। গাড়ির নিচে কিছুই নেই, কিন্তু সামনে হেডলাইটের আলোয় স্পষ্ট দেখা গেল রাস্তার ওপর রক্তের দাগ টেনে টেনে দূরে চলে গেছে। আলো ঘুরিয়ে চারপাশ দেখলাম, কিন্তু কোনো প্রাণী বা মানুষ নেই। রক্তের দাগ গিয়ে হঠাৎই থেমে গেছে, যেন কিছু একটা হাওয়ায় মিলিয়ে গেছে। আতঙ্কে তাড়াতাড়ি গাড়িতে উঠে দরজা লক করে দিলাম, ইঞ্জিন স্টার্ট দিলাম। এবার ভেতর আর বাইরে দুটো জায়গাতেই অদ্ভুত চাপা অনুভূতি হচ্ছিল। গাড়ি আবার চালু করতেই আমার চোখ দিয়ে আটকালো রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা এক ছায়াময় অবয়বের দিকে। সে ধীরে ধীরে সামনে এগোচ্ছিল। হেডলাইটের আলো তার শরীরকে পুরোপুরিভাবে প্রকাশ করল না, শুধু অস্পষ্ট ছায়া। আমি হর্ন বাজালাম। এক মুহূর্তের জন্য সেই ছায়া থামল, তারপর হঠাৎ বাতাসে মিলিয়ে গেল। ঠিক তখনই ড্যাশবোর্ডে থাকা ঘড়ি কাজ করা বন্ধ করে দিল। কাটার গতি একেবারে থেমে গেল। এর কিছুক্ষণ পর অনুভব করলাম অ্যাম্বুলেন্সের পেছনে যেন কোনো নড়াচড়া হচ্ছে। ভেতর থেকে খটখট শব্দ আসছিল, যেন কিছু একটা জায়গা বদলাচ্ছে। আমি সাহস করে গাড়ি থামালাম এবং পেছনের দরজা খুলে দেখার চেষ্টা করলাম। মরদেহ নিজের জায়গাতেই ছিল, তবে কাপড়ের কিনারা একটু এলোমেলো, যেন কেউ এক্ষুনি হাত দিয়েছে। ঠান্ডা ঘামে হাত ভিজে যাচ্ছিল। আমি দরজা বন্ধ করে আবার গাড়ি চালালাম। এবার মনে হচ্ছিল কেউ যেন আমাকে লাগাতার তাকিয়ে দেখছে। তবুও ভয়ে জমে যাওয়া অবস্থায় গাড়ি চালিয়ে যেতে থাকলাম, কারণ যে করেই হোক আমাকে জায়গাটা পেরোতে হবে। কিছু কিলোমিটার এগিয়ে যেতেই নতুন বিপদ দেখা দিল। রাস্তার মাঝখানে এক বিশাল গাছ পড়ে আছে, তার ডালপালা পুরো রাস্তা আটকে দিয়েছে। গাড়ি থামালাম আর গাছ সরাতে বাইরে বের হলাম। কাছে যেতেই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। ডাল সরানোর জন্য ঝুঁকতেই স্পষ্ট অনুভব করলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ঘুরে তাকালাম, শূন্য, কেউ নেই। আতঙ্কে দিশেহারা হয়ে গাড়ি ঘোরাতে গেলাম। ঠিক তখনই আবার সেই একই ছায়ামূর্তি। এবার সে গাছের পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। দ্রুত গাড়িতে উঠে দরজা লক করলাম, কিন্তু ঠিক তখনই অদ্ভুত এক শব্দ মনে হলো কেউ ভেতর থেকে দরজায় ধাক্কা দিচ্ছে। এবার আর সহ্য হচ্ছিল না। চারপাশে তাকালাম, কিন্তু কিছুই স্পষ্ট বোঝা গেল না। হঠাৎ অ্যাম্বুলেন্সের সব লাইট নিভে গেল, ইঞ্জিনও বন্ধ হয়ে গেল। পুরো ভেতর আর বাইরেটা গভীর অন্ধকারে ডুবে গেল। বুকের ভেতর যেন হৃৎপিণ্ডের স্পন্দনও থেমে আসছিল। অন্ধকারের নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। তার ভেতর হালকা টেনে আনার মতো শব্দ, যেন কেউ কিছু একটা মাটিতে ঘষে ঘষে টেনে নিয়ে যাচ্ছে, অথবা হালকা পায়ের শব্দ। মোবাইল বের করে লাইট অন করার চেষ্টা করলাম, কিন্তু সেটাও কাজ করছিল না। কোনো মতে হাত কাঁপা সামলে টর্চ জ্বালালাম, কিন্তু আমি তখন সম্পূর্ণভাবে গাড়ির ভেতরে আটকে পড়েছি। চারপাশে ভয়ঙ্কর নিস্তব্ধতার সঙ্গে অদৃশ্য চাপা উপস্থিতি। কিছু মুহূর্ত পেরোতেই হঠাৎ পিছন থেকে ভয়ানক এক খটখট আওয়াজ এলো। সাহস সঞ্চয় করে রিয়ার ভিউ মিররে তাকালাম, আর যা দেখলাম রক্ত হিম হয়ে গেল। সাদা কাপড়ে ঢাকা মরদেহের চাদর সরে গেছে, আর মৃতদেহের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। শুধু তাই নয়, তার চোখ আধ খোলা, আর সেই চোখ থেকে মৃদু আলোর রেখা বের হচ্ছে। মাথা ঘুরে গেল, কিছুই বোঝা যাচ্ছিল না এটা কি সত্যি নাকি ভয় আর কল্পনার ফল। হঠাৎ দরজার দিক থেকে প্রবল ধাক্কা। গাড়ির দরজা খুলে গেল, যেন বাইরে থেকে কেউ জোরে টেনে খুলেছে। তাড়াতাড়ি পিছনে তাকালাম, অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না।
বুকের ভেতর ভয় যেমন বাড়ছিল, তেমনই ভাবে এক অদ্ভুত রাগ জমে উঠছিল। আমি জোরে বলে উঠলাম, এসব কি হচ্ছে? কিন্তু জবাবে কোনো কিছুই উত্তর এলো না। দরজা বন্ধ করার চেষ্টা করতেই কানে ভেসে এলো এক অচেনা ফিসফিসানি। শব্দটা এত কাছ থেকে আসছিল যেন মনে হচ্ছিল কেউ আমার পাশেই দাঁড়িয়ে আছে আর বলছে, যেও না। আওয়াজ খুব মৃদু কিন্তু স্পষ্ট। আমি আতঙ্কে কানে হাত চাপলাম, তবুও সেই ফিসফিসানি মাথার ভেতর প্রতিধ্বনির মতো বাজতেই থাকলো। আমি হাল ছেড়ে না দিয়ে আবার ইঞ্জিন চালু করার চেষ্টা করলাম। আশ্চর্যজনকভাবে এবার কোনো ঝামেলা ছাড়াই গাড়ি স্টার্ট হয়ে গেল। আমি তাড়াতাড়ি গতি বাড়ালাম যত দ্রুত সম্ভব। সেখান থেকে পালাতে চাইছিলাম, কিন্তু এবার রাস্তা আর আগের মতো লাগছিল না। চারদিকে ঘন কুয়াশা ছড়িয়ে পড়েছে। রাস্তার দুই পাশের গাছগুলো আরো কাছে চলে এসেছে, যেন আমাকে চেপে ধরছে। আমি এগোতেই হঠাৎ দেখি একটা ছায়া অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গে চলছে, কখনো ডান দিকে, কখনো বাঁ দিকে, কখনো ঠিক পেছনে। আমি তা উপেক্ষা করার চেষ্টা করছিলাম। হঠাৎ সে সোজা গাড়ির সামনে এসে দাঁড়ালো। আমি ব্রেক চাপলাম, কিন্তু আলোতে পৌঁছেই ছায়াটা মিলিয়ে গেল। গাড়ি আবার চালু করতেই পিছন থেকে অদ্ভুত শব্দ, যেন কেউ মরদেহটাকে টেনে নিচ্ছে। শব্দ ক্রমে বেড়ে উঠছিল। আমি রিয়ারভিউ মিররে তাকালাম আর নিঃশ্বাস আটকে গেল। মৃতদেহের মাথা সামান্য কাত হয়ে আছে আর ঠোঁটে ফুটে উঠেছে এক রহস্যময় হাসি। আমার বুক ধকধক করতে লাগলো। আমি ঠিক করলাম, যেভাবেই হোক দ্রুত গ্রামে পৌঁছাতে হবে। কিছু দূর যেতেই হঠাৎ অ্যাম্বুলেন্সের সব আলো নিভে গেল, ইঞ্জিনও বন্ধ হয়ে গেল। বারবার চেষ্টা করলাম, কিন্তু আর চালু হলো না। গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলালাম। বাইরে তাকিয়ে দেখি গ্রামের কাঁচা পাকা বাড়িগুলো রাস্তার দুই পাশে ছড়িয়ে আছে, কিন্তু আশ্চর্য, কোথাও কোনো আলো নেই। পুরো গ্রাম অন্ধকার আর এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে। আমি ভাবলাম হয়তো সবাই ঘুমিয়ে আছে, কিন্তু পুরো গ্রামে এমন নীরবতা স্বাভাবিক নয়। দরজা খুলে নামতেই শরীরে কাঁপন ধরিয়ে দিল হাড়ে বিঁধে যাওয়া ঠান্ডা হাওয়া। গ্রামের ভেতর পা রাখতেই নাকে লাগলো এক অসহ্য পচা গন্ধ। মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি গলির ভেতরে এগোলাম, কারো দরজায় সাহায্যের জন্য কড়া নাড়তে। সব গলি ফাঁকা, সব দরজা বন্ধ। বারবার দরজায় আঘাত করলাম, কিন্তু কোনো সাড়া নেই। হঠাৎ এক বাড়ির ভেতর থেকে আসলো হালকা খসখসে শব্দ, যেন ভেতরে কেউ নড়ছে। সাহস সঞ্চয় করে দরজায় ধাক্কা দিলাম। দরজা খুলল না। আমি হতাশ হয়ে আবার অ্যাম্বুলেন্সের দিকে ফিরতে লাগলাম। হঠাৎ প্রবল শব্দ এলো, যেন ভেতরে কিছু ভারী জিনিস পড়ে গেছে। দৌড়ে গিয়ে দরজা খুললাম। মৃতদেহ টলির নিচে পড়ে আছে, সাদা চাদর পুরো সরে গেছে। আমার হাত কাঁপছিল। মরদেহকে আবার ট্রলিতে তুলতে চাইলে অনুভব করলাম শরীর ঠান্ডা হলেও শক্ত নয়, বরং আধ গরম, যেন সে এখনো জীবিত। আতঙ্কে আমি দ্রুত দরজা বন্ধ করলাম আর গ্রামের দিকে তাকালাম। ঠিক তখনই মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে এলো, কিন্তু তা সাধারণ আজান নয়। তার ভেতরে এক অদ্ভুত ফিসফিসানিময় সুর, এমন আওয়াজ যা কানে ঢুকে অস্থির করে দিচ্ছিল। আমি দাঁত চেপে সাহস জোগালাম। ভাবলাম মসজিদের দিকে গিয়ে অন্তত কারো সাহায্য চাইতে হবে। মসজিদের কাছাকাছি পৌঁছাতেই আমি লক্ষ্য করলাম তার দেওয়ালগুলো জরাজীর্ণ, ভাঙাচোরা, ভেতরে কোথাও কোনো আলো নেই। আমি জুতো খুলে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। ভেতরের দৃশ্য আমার শিরদাঁড়া শীতল করে দিল। সারি সারি নামাজের জায়গায় ধুলোর পুরো স্তর জমে আছে, কিন্তু কিছু জায়গায় ধুলোর ফাঁকে এমন দাগ যেন সবেমাত্র কেউ সেখানে সিজদা দিয়েছে। এক কোণ থেকে ভেসে এলো ক্ষীণ ফিসফিসানি। সাহস সঞ্চয় করে তাকালাম, কিছুই নেই। আমি ঘুরে দাঁড়াতেই হঠাৎ স্পষ্ট শোনালো কারো হাঁটার শব্দ। আমার পেছনে কে? আমি জোরে চিৎকার করলাম, কিন্তু উত্তরে শুধু ফাঁকা দেওয়ালের প্রতিধ্বনি, নিস্তব্ধতা। আমি আর দেরি করিনি। মসজিদ থেকে ছুটে বেরিয়ে সরাসরি অ্যাম্বুলেন্সের দিকে দৌড়ালাম। ঠিক করলাম যেভাবেই হোক এই গ্রাম থেকে বের হতে হবে, হেঁটে বা ধাক্কা দিয়েই হোক। গাড়িতে বসতেই হঠাৎ হেডলাইট জ্বলে উঠল।
ইঞ্জিনও নিজে থেকেই চালু হয়ে গেল। এই দৃশ্য বিস্ময়কর হলেও ভাববার সময় ছিল না। আমি সরাসরি গাড়ি গ্রাম থেকে বের করার দিকে মন দিলাম। গ্রামের সীমানায় পৌঁছাতেই অনুভব করলাম সেই আগের ছায়াগুলো এখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে। তাদের মুখ নেই, শুধু শূন্য অন্ধকার। কেউ নড়ছে, কেউ ডালপালার আড়ালে লুকাচ্ছে, কেউ গাড়ির সঙ্গে দৌড়াচ্ছে। আমার মনে হচ্ছিল তারা গাড়ি থামাতে চাইছে। হঠাৎ এক ছায়া সোজা সামনে এসে দাঁড়ালো। আমি প্রাণপণে ব্রেক চাপলাম, কিন্তু গাড়ি না থেমে ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে চলল। আলোয় এসে ছায়াটা মিলিয়ে গেল, কিন্তু তারপরেই গাড়ির ভেতরে শোনা গেল এক অচেনা শব্দ, যেন ভেতরে কেউ ঢুকে পড়েছে। আমি গাড়ি থামাতে চেষ্টা করলাম, কিন্তু নিয়ন্ত্রণ আর আমার হাতে নেই। গাড়ি নিজে থেকেই ছুটছে, আর কানে বাজছে মৃদু ফিসফিসানি। আমি তোমাকে বলেছিলাম ফিরে যেও না। এটা সেভাবে নয়। আওয়াজ হিমশীতল, তবু ভেতরে ঝড় তুলছে। আমি কানে চাপ দিলাম, তবুও ফিসফিসানি মাথার ভেতরেই প্রতিধ্বনি তুলছিল। আমার শরীর কাঁপছিল, কিন্তু চোখ জোর করে রাস্তার দিকে রাখলাম। হঠাৎ দেখি রাস্তা শেষ, সামনে শুধু এক ফাঁকা ময়দান। গাড়ি নিজে থেকেই ধীরে ধীরে থেমে গেল। আমি দ্রুত দরজা খুলে নেমে পড়লাম। চারদিকে গভীর অন্ধকার। ময়দানের মাঝখানে কয়েকটা অদ্ভুত ছায়ার মতো গাছ দাঁড়িয়ে। পেছনে ঘুরে দেখি অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খোলা। বুক ধরফর করতে করতে এগোলাম। ভেতরে তাকিয়ে দেখলাম ট্রলি ফাঁকা। সাদা চাদর মাটিতে পড়ে আছে, মৃতদেহ নেই। আমি দিশেহারা হয়ে চারপাশে তাকাচ্ছি। তখনই অনুভব করলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে। ধীরে ধীরে ঘুরতেই দেখি একটা ছায়া, আর সেই ছায়া ধীরে ধীরে আমারই চেহারা ধারণ করছে। নিজের মতো এক ভয়ঙ্কর প্রতিরূপ আমার সামনে দাঁড়িয়ে। আমার পা অবশ হয়ে গেল, মাথা ঘুরে উঠল। আমি প্রাণপণে অ্যাম্বুলেন্সের দিকে দৌড়ালাম, কিন্তু গাড়ি অ্যাম্বুলেন্সের দরজাগুলো তখনই তালাবদ্ধ হয়ে গেল। আমি চারদিকে তাকালাম। মাঠ জুড়ে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছে। কারো কারো হাহাকার, কখনো অস্বাভাবিক হাসি, কখনো আবার স্পষ্ট পায়ের শব্দ। আমার মনে হচ্ছিল আমি এ মাঠের মাঝখানে বন্দী হয়ে গেছি, আর এই বন্দিত্ব আমাকে ধীরে ধীরে আরো গভীর এক অজানা অন্ধকারে টেনে নিচ্ছে। হঠাৎ করেই মাঠ কুয়াশায় ঢেকে গেল। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। চোখের সামনে কেবল দম বন্ধ করা ঘন ধোঁয়া। আমি চলতে চাইলাম, কিন্তু মনে হলো মাটিতে পা আটকে গেছে। প্রতি পা বাড়ানোর সঙ্গে সঙ্গে জমিন নরম হতে থাকে, যেন ধীরে ধীরে কাদার মতো দলদলে রূপ নিচ্ছে। একসময় আমার জুতো সেই দলদলে ফেসে গেল। ভারসাম্য হারিয়ে আমি হাঁটুতে পড়ে গেলাম। আমি নিজেকে সামলে চোখ ঘোরাতেই দেখি কুয়াশা আস্তে আস্তে সরে যাচ্ছে। চারপাশের দৃশ্য আমার নিঃশ্বাস আটকে দিল। অদ্ভুত সব গাছ দাঁড়িয়ে আছে, তাদের ডালপালা একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে যে মনে হয় জীবন্ত দেহ। পাতাগুলো রক্ত লাল, যেন তাজা খুনে রঙিন। আমি কাছে গিয়ে হাত বাড়াতেই এক ডাল কেঁপে উঠল। হঠাৎই যেন সেই ডাল আমার দিকে ছুটে এলো, আমার বাহুতে আগুনের মতো ছোঁয়া দিল। চিৎকার করে পেছনে সরে এসে হাত তুলতেই দেখি চামড়ার গভীর দাগ, আর সেই দাগ থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে। আমি আতঙ্কে দৌড়াতে চাইলাম, কিন্তু গাছগুলো নড়ছে, আমাকে ঘিরে ফেলছে। তখন কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে ফুটে উঠল অস্পষ্ট মানব আকৃতি। তাদের মুখ স্পষ্ট নয়, শুধু কালো শূন্যতা। কেউ আমার চারপাশে ঘুরছে, কেউ ঠিক পেছনেই দাঁড়িয়ে। আমি কাপা গলায় বললাম, তোমরা কে, কি চাইছো? উত্তরে এলো না কোনো কথা, শুধু কান ফাটানো ফিসফিসানি ভিন্ন ভিন্ন ভাষায়। কিন্তু তাতে একটাই ছাপ, অসীম যন্ত্রণা আর উন্মুক্ত ক্রোধ। আমি গাড়ির দিকে তাকাতে চাইলাম, কিন্তু গাড়ি যেখানে রেখে গিয়েছিলাম সেখানে নেই। বিস্ময় আতঙ্কে স্থির হয়ে দাঁড়াতেই হঠাৎ কুয়াশার ভেতর থেকে আবির্ভূত হলো সেই লাশ, যেটা অ্যাম্বুলেন্স থেকে উধাও হয়েছিল। এবার সেটা দাঁড়িয়ে আছে নিজের পায়ে, মাথা নিচু, আর সাদা কাপড়ের এক কোণা মুখে ঝুলে আছে। আমার পা অবশ হয়ে গেল। লাশটা ধীরে ধীরে আমার দিকে পা বাড়াচ্ছে। ঠিক তখনই মাঠের মাটি কাঁপতে শুরু করলো। চওড়া চওড়া ফাটল ধরলো,
আর সেই ফাটল থেকে উতলে উঠল লাল তরল, যেন রক্ত। চারদিক ভরে গেল সেই গাঢ় গন্ধে। আমার পায়ের নিচে জমিন নড়ছে, কেঁপে উঠছে, ছোট ছোট বুদবুদ ফেটে বেরোচ্ছে, ফিসফিসানির মতো অদ্ভুত আওয়াজ। আমার মনে হচ্ছিল আমি এক দুঃস্বপ্নের ভেতর বন্দি, যেখানে বাস্তব আর ভ্রম দুটোরই সীমানা মুছে গেছে। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু মাঠের মাটি এতটাই নরম হয়ে গিয়েছিল যে এক পা বাড়ালেই আমি হাঁটু পর্যন্ত ভেতরে ধসে যাচ্ছিলাম। আমি টের পেলাম মাটির ভেতর থেকে কিছু একটা নড়ছে। নিচে ঝুঁকে তাকাতেই দেখি মাটি ঘুরে বেরোতে লাগলো চিকন চিকন শুকনো কালো ডালপালা। ডালপালাগুলো ছিল ধারালো, কাটার মতো। সেগুলো আমার দিকে ছুটে আসছিল, যেন আমাকে বেঁধে ফেলবে। আমি প্রাণপণে টেনে পা ছাড়াতে চাইলে ডালগুলো জুতোর সঙ্গে লেপটে গেল। অবস্থা বুঝে দ্রুত জুতো খুলে ফেললাম এবং খালি পায়ে দৌড় শুরু করলাম। কিন্তু এবার ডালগুলোর গতি বেড়ে গেছে। হঠাৎই চারপাশ থমকে গেল, সব আওয়াজ, সব গুঞ্জন থেমে গিয়ে মাঠে এক অস্বাভাবিক নীরবতা নেমে এলো। এই নীরবতা ভয়কে আরো গভীর করে তুলল। আমি দূরে গাছের ফাঁক দিয়ে হালকা ঝিলমিল আলো দেখতে পেলাম। মনে হলো হয়তো এটাই মুক্তির পথ। আমি আলোর দিকে এগোতেই মাটির ফাঁক থেকে বেরোতে লাগলো কঙ্কাল সার হাত, সাদা হাড়ের মতো শুকনো হাত, লম্বা ধারালো আঙুল সহ একটার পর একটা হাত বেরিয়ে আসতে থাকলো। এরপর সেসব হাতের ফাঁক থেকে ধোয়ার মতো অদ্ভুত সব ছায়া তৈরি হতে লাগলো। তাদের চোখগুলো জ্বলন্ত অঙ্গারের মতো লাল হয়ে উঠল। আমার বুক ধকধক করতে লাগলো। আমি তাড়াতাড়ি পকেট থেকে গাড়ির চাবি বের করে সেন্ট্রাল লকিং টিপলাম, কিন্তু গাড়ি নীরব, কোনো আলো, কোনো শব্দ নেই। আমি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম। ছায়াগুলো আমার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই মাঠের মাঝখানের আলো আবার ঝলমল করলো। এবার সেই আলোতে ভেসে উঠল এক পথ। এর সঙ্গে মিলল এক ভয়ঙ্কর কণ্ঠস্বর, যদি বাঁচতে চাও এখনই এখান থেকে বেরিয়ে যাও, সময় খুব কম। আমি কিছু না ভেবে প্রাণপণে সেই আলোর দিকে দৌড় দিলাম। পথ যত এগোচ্ছিলাম ততই তা কঠিন হয়ে উঠছিল, কিন্তু আমি পিছনে না তাকিয়ে ছুটে চললাম। তবু ছায়ারা আমাকে তাড়া করছে। তাদের পায়ের শব্দ গুম গুম করে প্রতিধ্বনিত হচ্ছে জমিনের ভেতর থেকে। আলোয় পৌঁছে দেখি মাঠের মাঝখানে এক বিশাল কাঠের দরজা দাঁড়িয়ে আছে, কোনো দেয়াল বা ভরসা ছাড়াই, যেন বাতাসে ঝুলছে। দরজা ধীরে ধীরে করকরে শব্দ করে খুলছিল। ভেতরে ছিল গাঢ় অন্ধকার। আমি থমকে গেলাম। মনে হতে লাগলো এ দরজা কি আমাকে রক্ষা করবে, নাকি আরেক ভয়াবহ ফাঁদের দিকে ঠেলে দেবে। ছায়ারা একেবারে আমার পেছনে এসে গেছে। তাদের ফিসফিসানি এখন গর্জনের মতো আমাকে ওই দরজা থেকে দূরে রাখতে চাইছে। আমি শেষ সাহস জুগিয়ে দরজার হাতল ধরে টান দিলাম। এক ঝলক প্রচণ্ড আলো চারপাশে ছড়িয়ে পড়ল। মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে। ভেতরে প্রবেশ করার আগে একবার পেছনে তাকালাম। ছায়াগুলো এক জায়গায় স্থির হয়ে গেছে, তাদের মুখ রাগে বিকৃত হয়ে উঠছে। আমি দরজা পেরিয়ে গেলাম। এক ঝটকায় নিজেকে নতুন এক জায়গায় দেখতে পেলাম। মাঠের সঙ্গে একেবারেই অমিল, কিন্তু আতঙ্ক এখানেই শেষ হলো না। সেই ছায়ারা আবারও আমার দিকে তাকিয়ে আছে। তারা আগের চেয়েও দ্রুত, ভয়ঙ্কর। তাদের কণ্ঠে গর্জন, তুমি বাঁচতে পারবে না, তুমি আর ফিরে যেতে পারবে না। আমি আর কিছু শুনতে চাইছিলাম না। আমি প্রাণপণে আলো ভেদ করে দৌড়াতে থাকলাম, কিন্তু পেছন থেকে ছায়ারা আমার কাছাকাছি চলে আসছিল। আমি দেখতে লাগলাম প্রতিবার ছায়াগুলো আরো কাছে চলে আসছে। হাঁটতে হাঁটতে টের পেলাম আলোটা যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হলো এই আলো আমার জন্য নয়, বরং আমাকে প্রতারিত করার জন্যই। কিন্তু আমি থামতে পারতাম না। ছায়ারা এতটাই কাছাকাছি চলে এসেছিল যে তাদের ঠান্ডা নিঃশ্বাস আমার কাঁধ ছুঁয়ে যাচ্ছিল। হঠাৎ আলো আবার তীব্র হলো। আমি বিস্ময়ে দেখলাম আমার অ্যাম্বুলেন্স। আশার ঝলক বুকে ভরে গেল। আমি প্রাণপণে সেই আলোয় দৌড় দিলাম। ছায়ারা পিছনে আরো দ্রুত এগোতে লাগলো। আলো ভেদ করে তাকাতেই দেখলাম আমার অ্যাম্বুলেন্স এক নির্জন সড়কে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চারপাশে ছায়াগুলো ভিড় করে আছে। গাড়ির ভেতরে আগের মতোই লাশটা শুয়ে আছে, নিস্তব্ধ আর নিশ্চুপ। আমি ছায়াদের ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্সের দিকে দৌড়ালাম। প্রতি পদক্ষেপে তারা যেন আরো ঘন হয়ে আমাকে ঘিরে ধরছে।
তাদের ফিসফিসানি মগজে হাতুড়ির মতো আঘাত করছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। শেষ সাহস জুগিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই ছায়ারা এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি তাড়াতাড়ি ইঞ্জিন স্টার্ট দিলাম। প্রথমবারই ব্যর্থ হলাম, গাড়ি স্টার্ট নিল না। ছায়ারা এখন কাচে নখ বুলাচ্ছিল, তাদের লম্বা আঙ্গুলগুলো জানালায় টকটক শব্দ করছিল। আমি কপাল ঘামে ভিজে গেল। দ্বিতীয়বার ইগনিশনে চাপ দিতেই গর্জন করে ইঞ্জিন চালু হলো। গাড়ি এগোতেই চারপাশ থেকে একসঙ্গে ছায়াদের কর্ণভেদী চিৎকার শোনা গেল, আর মুহূর্তের মধ্যেই তারা মিলিয়ে গেল অন্ধকারে। আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম। সড়ক, যে কিছুক্ষণ আগেও ভয়ঙ্কর এবং রহস্যময় লাগছিল, ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। গাছের ছায়া আর সাধারণ মনে হচ্ছিল। বাতাসে ভয় নয়, শান্তির ছোঁয়া ফিরে এলো। কয়েক ঘন্টার পথ পেরিয়ে আমি অবশেষে গ্রামে পৌঁছালাম। গ্রামের মানুষরা আগেই আমার জন্য উৎকণ্ঠায় অপেক্ষা করছিল। অ্যাম্বুলেন্স থেকে বের হতেই তাদের চোখের পানি টলমল করছিল। আমি লাশটা তাদের হাতে তুলে দিলাম। শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, তবু মনে হচ্ছিল আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। গ্রামবাসীর মাঝখানে বসে হঠাৎ অনুভব করলাম, এই যাত্রায় আমি এমন কিছু শিখেছি যা আজীবন মনে থাকবে। কিন্তু প্রশ্ন রয়ে গেল, যা ঘটলো তা কি সত্যি ছিল, নাকি আমার মানসিক অবস্থারই কোনো খেলা? আমি আজও সেই উত্তর খুঁজে পাইনি। এটাই ছিল আমার ঘটনা। আশা করি আমার ঘটনা আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। যখন আমরা ছোট ছিলাম, আমাদের ঘরের কাছ দিয়ে একটি রেলওয়ে লাইন যেত। সেই সময়টা ওই এলাকায় জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের মধ্য দিয়ে একটি রেলওয়ে ট্র্যাক গিয়েছিল। সেখানে কখনো কখনো ট্রেন চলতো, ভালো করে মনে নেই, কিন্তু কেউ আমাদের বলেছিল যে যখন ট্রেন আসবে তা ধরার জন্য ট্র্যাকের ওপর কান দিয়ে শুনতে হবে। যদি ট্র্যাকে কম্পন বা শব্দ শোনা যায়, তার মানে ট্রেন কাছাকাছি এবং আসছে। একবার এমনই ঘটনা ঘটেছিল। আমরা ট্রাকের পাশে সুপারা পড়তে গিয়েছিলাম ছোটদের মতো। কারো কেউ বলেছিল, শোনো, একটা শব্দ দিচ্ছে। আমরা ট্র্যাকে কান লাগিয়ে শুনেছিলাম। সত্যি শব্দ শোনা যাচ্ছিল, কম্পনের মতো। কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনও চলে গেল। অর্থাৎ কথায় সত্যি কিছুটা মজা বা বাস্তবতা ছিল। পুরনো দিনে মানুষ এইভাবে ট্রেনের আসা যাওয়া আন্দাজ করত, যখন প্রযুক্তি খুব উন্নত ছিল না। আজ আমি আপনাদের একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এর আগে আরেকটি ট্রেন সংক্রান্ত ঘটনা আছে, দুটোই খুবই আকর্ষণীয়। এই ঘটনাটি রেলওয়ে ট্র্যাকের মেরামতের কাজ নিয়ে। এই কাজের সময় রাতের সার্ভে করা হতো। একবার তারা ট্র্যাকে অদ্ভুত একটি শব্দ শুনে অবাক হয়ে যায়। যখন সত্যিটা চোখের সামনে আসে, তা ছিল মন কাঁপানো, খুব ভয়ঙ্কর। ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন। চলুন ঘটনার দিকে যাই। কিছু কারণে আমি আমার নাম পুরোপুরি শেয়ার করতে পারছি না। আমি ভারতের এমন একটি এলাকায় থাকি যেখানে ট্রেনের গ্রেভইয়ার্ড আছে, অর্থাৎ আমাদের বাড়ির কাছাকাছি। সরকারি ট্রেনগুলো যা নষ্ট হয়ে গেছে, যা আর চলতে পারে না, তাদের একটি বিশাল ঢের রয়েছে। এই ট্রেনগুলো ট্র্যাকের উপর বহু বছর ধরে এমনই রাখা হয়েছে, সম্পূর্ণ অকেজো, আর কোনো কাজে আসে না। আমাদের এলাকায় এটি ঘন ঘন 10 থেকে 15 মিনিটের ড্রাইভ দূরে। তারপর সেই মরুভূমির শত শত ট্রেনের একটি গ্রেভইয়ার্ড রয়েছে, যা দেখতে খুবই ভয়ঙ্কর। আমরা প্রায়শই বন্ধুদের সঙ্গে সেখানে যেতাম, বিশেষ করে রাতের সময়। শীতের দিনগুলোতে আমরা সেখানে গিয়ে আগুন জ্বালাতাম। কিন্তু একবার আমাদের সাথে এমন একটি ঘটনা ঘটল, যার পর আমরা আর কখনো সেখানে যাওয়ার কথা ভাবতেও পারিনি। আমরা কলেজে থাকাকালীন সময়ে রাতে ধূমপান করতাম। আমরা সেই জায়গাটি প্রায় বেছে নিতাম এবং রাতের অন্ধকারে সেখানে যেতাম। একদিন বন্ধুদের হঠাৎ মনে হলো ধূমপান করা যাক। সিগারেট নিয়ে আমরা সেই লোকেশনে যাচ্ছিলাম। এক বন্ধু গাড়ি নিয়ে এসেছে। আমরা সবাই তার গাড়িতে চড়ে সেই জায়গায় পৌঁছালাম। রাতের সময়টা ছিল সম্পূর্ণ অন্ধকারে। প্রায় 10 থেকে 15 মিনিট ভ্রমণ করে আমরা সেই গ্রেভইয়ার্ড পৌঁছালাম, যা ট্রেনের গ্রেভইয়ার্ড। দেখুন, দিনে এটি দেখতে অনেক সুন্দর লাগে। সেখানে অনেক পুরনো ট্রেন আছে, যা বহু বছর ধরে পড়ে আছে। তাদের বগি, লোকোমোটিভ আর হাজার হাজার ডিব্বা অগোছলভাবে স্থির, এমনকি পুরো দিনেও আপনি তা একেবারেই দেখতে পারবেন না, কারণ স্থানটি অনেক বড়। আমরা গাড়ি পার্ক করে পায়ে পায়ে
গ্রেভিয়ার্ডের মধ্যে ঢুকলাম। আমাদের একটি নির্দিষ্ট লোকেশন খুবই পছন্দের। ট্রেনের মাঝে একটি মালগাড়ি দাঁড়িয়ে আছে আর একটি ডিব্বা খোলা। আমরা সেই ডিব্বায় বসে শান্তভাবে সিগারেট ধূপ দিতাম আর সেখানে আগুন জ্বালাতাম যাতে ঠান্ডা কাটানো যায়। ডিব্বা গরম হয়ে যেত, আমরা সিগারেট ধূপ দিতাম, গল্প করতাম, উপভোগ করতাম এবং আবার ফিরে যেতাম। এটি আমাদের জন্য একটি অ্যাডভেঞ্চার ছিল এবং সময় কাটানোর একটি উপায়ও। আমরা গাড়ি পার্ক করে আমাদের পছন্দের ডিব্বায় পৌঁছালাম। আমরা সেখানে কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালালাম। আমাদের বিয়ার ক্যান খুলে সিগারেটের সঙ্গে সাথেই খাচ্ছিলাম। খুব মজা হচ্ছিল, আনন্দ উপভোগ করছিলাম। রাত 12টা কি 1টা বাজে, কিন্তু আমরা জানতাম না এই রাতটি আমাদের জন্য এক ভয়ের রাত হয়ে উঠবে। আমরা যে ডিব্বায় বসেছিলাম তার পাশে আরেকটি মালগাড়ি ট্র্যাকে দাঁড়িয়েছিল। আমরা গল্প করছিলাম, আগুন জ্বালানো ছিল। হঠাৎ একটি আওয়াজ শোনা গেল, একটি লোহার রড যেন কোনো লোহায় আঘাত করছে। আমরা বুঝতে পারিনি রডটি ট্রেনের ভিতরে লেগেছে নাকি বাইরে। সবাই স্তব্ধ হয়ে গেল। এখানে ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়ল। আমাদের ছাড়া ওই স্থানে অন্য কেউ থাকার কোনো সুযোগ ছিল না, কারণ পৌঁছাতে প্রায় 10 কি 15 মিনিট লাগতো। রাতের এই সময় এখানে আমাদের ছাড়া আর কে থাকতে পারে? আমরা খুবই ভয় পেয়েছিলাম। কয়েক মিনিট আমরা অপেক্ষা করলাম। হঠাৎ আমরা দেখলাম যে সামনে থাকা বগির নিচে দুটি পা দেখা যাচ্ছে, যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে এবং আমাদের অনুসরণ করছে। হয়তো আমাদের কথোপকথন শুনছে এবং বা আমাদের পরবর্তী মুহূর্তের জন্য অপেক্ষা করছে। বিশ্বাস করুন, এটি আমাদের জন্য এক ভয়ানক মুহূর্ত ছিল। আমরা বগিতে বসেছিলাম। সামনে যে ট্রেনটি দাঁড়িয়ে ছিল তার নিচের অংশ যেখানে চাকা থাকে তার ওপর অন্ধকারে আমাদের চোখ পড়ল। আমাদের আগুন জ্বলছিল। সেই আলোয় আমরা দুটি পা দেখতে পাচ্ছিলাম, যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে এবং আমাদের পরবর্তী মুহূর্তের জন্য অপেক্ষা করছে। কিছু বন্ধু বুঝতে পারছিল না, তারা বলছিল এমন কিছু নেই, কিন্তু আমরা খুব মনোযোগ দিয়ে দেখলে সত্যি কেউ সেখানে দাঁড়িয়ে ছিল আর মুভ করছিল না। সে নিঃশ্বাস ধরে দাঁড়িয়েছিল এবং আমরা তার মুভমেন্টের অপেক্ষায় ছিলাম। একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছিল। এখান থেকে যদি আমরা নেমে দৌড়াই তাহলে শব্দ হবে। সম্ভবত যে কেউ ছিল সে আমাদের অনুসরণ করছে। সে একজন অদ্ভুত ফাটা পুরনো প্যান্ট পরা এবং নিচে কোনো জুতো নেই এমন অচেনা মলিন ব্যক্তি। আমরা নিঃশব্দে তাকে দেখছিলাম। একজন বন্ধুই চোখে চোখে ইশারা করলো, আগুনটি নিভিয়ে দাও, আমরা এতে দৃশ্যমান হচ্ছি। আমাদের এক বন্ধু খুবই সাহসী। তার অভ্যাস হলো যে কোনো ঝগড়ায় কারো কাছে সাহায্য করা। যদিও তার কোনো দায়িত্ব নেই। সে কিছুক্ষণ চুপ ছিল, তারপর হঠাৎ উচ্চস্বরে বলল, তুমি কে? সেখানে দাঁড়িয়ে কি করছো? কি দেখছো? যা করতে চাও সামনে এসে করো। তার কথা শুনে আমাদের রোমাঞ্চে কাঁপন ধরলো। আমাদের রুচি ভেঙে গেল। যে ব্যক্তি সেখানে দাঁড়িয়েছিল সে একটু সরলভাবে নড়ল, কিন্তু খুব বেশি নয়। তারপর আমরা নিশ্চিত হলাম সে আমাদের দিকে নজর রাখছে। আমরা কিছু বিয়ার ক্যান ফেলে দিয়েছিলাম। এক বন্ধুই সেই ক্যান তুলে আমাদের ডিব্বার ভিতরে আঘাত করলো। সেই আঘাতের শব্দ যখন লোহার দেয়ালে লেগে তখন প্রচন্ড আওয়াজ হলো। সব বন্ধু আতঙ্কিত হয়ে গেল। আমরা সবাই সেই বগি থেকে দৌড়াতে শুরু করলাম। বাইরে যখন আমরা দৌড়াচ্ছিলাম তখনও আমরা দেখলাম যে সেই দুই পা যা আমরা আগে বগির পাশে দেখেছিলাম এখন আমাদের পিছনে সেই দুই ট্রেনের মাঝের রাস্তার মধ্য দিয়ে আমাদের অনুসরণ করছে। আমরা অন্ধকারে তাকে দেখতে পাচ্ছিলাম। সে অদ্ভুত অচেনা মানুষ ছিল। আমাদের সাহস যথেষ্ট ছিল না তাকে পুরোপুরি দেখার। শুধু এতটুকু দেখেছিলাম, সে সাধারণ মানুষ নয়। সে অনেক লম্বা, স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড় এবং আমাদের পেছনে অবিরত দৌড়াচ্ছিল। তার আগ্রাসী আচরণ এতটা তীব্র ছিল যে যদি আমরা কেউ সেখানে পড়ে যাই বা আটকে যাই তাহলে তার ফলাফল ভয়ঙ্কর হতে পারত। সে আমাদের খুব খারাপ করে দিত। তারপর দৌড়াতে দৌড়াতে আমরা যথেষ্ট দূরে চলে এলাম, এত দূরে যে কেবল আমাদের গাড়ির সামনে দেখা যাচ্ছিল। এবার আমাদের পেছনে সেই ব্যক্তি আর দেখা যাচ্ছিল না। আমরা যেভাবে সম্ভব ছিল গাড়িতে পৌঁছালাম, গাড়ি স্টার্ট করলাম এবং সেখান থেকে চলে গেলাম। এই অভিজ্ঞতা সত্যিই ভয়ঙ্কর ছিল। আমাদের মনে 2-3 দিন ধরে শুধু সেই সব ঘটনা ঘুরপাক খেত। আমরা কলেজ ফ্রেন্ড ছিলাম,
কলেজে মেলাতে মেলাতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতাম। একদিন আমরা পরিকল্পনা করলাম এবার দিনের বেলায় সেই জায়গায় যাব এবং দেখব সত্যি সেখানে কি ঘটেছে, কারণ সেই রাতে যা আমরা দেখেছি তা সত্যি ভয়ঙ্কর ছিল। আমরা সাহস করে বললাম এবার সেই জায়গা এক্সপ্লোর করতে হবে এবং খুঁজে বের করতে হবে আমাদের পিছনে আসা সেই রহস্যময় বিষয়টি কি ছিল। একদিন আমরা কলেজ থেকে বের হয়ে সেই জায়গায় পৌঁছালাম, সেখানে গাড়ি পার্ক করলাম এবং কিছু নিরাপত্তার জিনিস সঙ্গে নিয়ে গেলাম। তারপর আমরা সেই জায়গাটি এক্সপ্লোর করা শুরু করলাম, যা সত্যি অনেক বড়। যেমনটা আমি শুরুতে বলেছিলাম, অনুসন্ধান করতে করতে আমরা একটি বগি পেলাম যার একটি দরজা খোলা ছিল। দেখতে এটি মনে হচ্ছিল যেন তার ভেতর কেউ আসা যাওয়া করে। অন্য সাধারণ বগিগুলো যা শতাব্দী ধরে বন্ধ ছিল সেগুলি ভাঙাচোরা এবং জং ধরে গেছে, কিন্তু এই বগিটি কিছুটা ভালো অবস্থায় ছিল। মনে হচ্ছিল এখানে কারো আগমন আছে। সাহস করে আমরা বগির ভিতরে প্রবেশ করলাম। ভেতরে আমাদের রোমাঞ্চিত লাগলো। পুরো খালি বগিতে একটি চেয়ার রাখা ছিল। দিনের বেলায়ও সেখানে অন্ধকার ছিল। আমরা টর্চ অন করলাম, চেয়ারটি দেখা গেল এবং চেয়ারের নিচে কিছু জঞ্জির পড়েছিল, যেন এখানে কাউকে বেঁধে রাখা হতো। দূর থেকে হঠাৎ এমন শব্দ আসতে শুরু করলো, যেন কেউ আসছে হাতে লোহার রড নিয়ে, যেন সে ট্রেনের লোহার সঙ্গে রড ঘষছে আর সেই লোহার সঙ্গে টোকা খেয়ে কেবল কপ কপ শব্দ করছে, যা তাকে আনন্দ দিচ্ছে। আমরা তেমন কোনো ঝুঁকি নেইনি এবং সেই জায়গা ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিলাম। যেদিন থেকে আমরা সেই শব্দ শুনেছি আমরা আর সেই ট্র্যাকের দিকে যাইনি। দিনের বেলাতেও সেই জায়গার প্রভাব আমাদেরকে ভীত করছিল। আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। জানা গেল না সেটা ঠিক কি ছিল, কেমন প্রাণী এবং সেই বগির মধ্যে একা রাখা চেয়ার ও ঝঞ্ঝির আসল রহস্য কি। এটাই ছিল আমার ঘটনা। আশা করি এটি আপনাদের ভালো লেগেছে। আপনার চ্যানেলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ আপনার ঘটনা শেয়ার করার জন্য। এখন চলুন আরেকটি ট্রেনের ঘটনায় চলে যাই। আমার কাজ ট্রেনের যে পটারিগুলো থাকে তাদের রক্ষণাবেক্ষণ করা। আমার এলাকায় প্রতি সপ্তাহে রাত প্রায় 3টার সময় একটি ট্রেন যাতায়াত করত। আমি সেই ট্রেনকে সিগন্যাল দেওয়া এবং ট্রেনকে সেখান থেকে পার করানোর কাজও করতাম। আমি স্টেশনে একাই থাকতাম। যদি যাত্রী হয় এবং ওই গ্রামের কেউ নামার জন্য থাকে তবে ভালো কিছু হয় না। ট্রেন সেখানে কয়েক সেকেন্ডেই থামতো এবং তারপর এগিয়ে যেত। আমি প্রায় রাত 12টার দিকে স্টেশনে চলে যেতাম। স্টেশন তখন শূন্য থাকতো এবং আমি টর্চ নিয়ে সেই পাটারিগুলি পরীক্ষা করতে পাটারিতে হাঁটা শুরু করতাম। প্রায় রাত 2টা পর্যন্ত আমার এই কাজ চলতো এবং তারপর আমি স্টেশনে ফিরে যেতাম। যে ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা জীবনভর মনে থাকার মতো ঘটনা ছিল। এরপর থেকে পাটরি পরীক্ষা করতে গিয়ে আমার ভয় লাগতে শুরু করলো। ঘটনা এমন ছিল যে আমি রুটিন অনুযায়ী টর্চ নিয়ে পাটরিতে পরীক্ষা করতে বের হই। প্রায় 3 থেকে 4 কিলোমিটারের এলাকা ছিল যেখানে আমি পাটরিতে পরীক্ষা করতাম। আমার পরিকল্পনা ছিল রাত 11টা থেকে 2টা পর্যন্ত এই কাজ শেষ করে ট্রেন পার করানো এবং তারপর শান্তভাবে বাড়ি ফিরে বিশ্রাম নেওয়া। এভাবেই আমি কাজ সম্পন্ন করতাম। হাঁটতে হাঁটতে আমি অনুভব করতাম যেন দূর থেকে কেউ ওই পাটরিতে রিজার্ভ করে রেখেছে, যেন কেউ দূর থেকে লোহার রড নিয়ে পাটরিতে আঘাত করেছে। পাটরিতে একটি ভাইব্রেশন অনুভূত হচ্ছিল। সেই রডের শব্দ তো নয়, তবে ভাইব্রেশন ছিল। প্রায় পরীক্ষার সময় ট্রেন আসার আগে আমি ওই পাটরিতে একটি শব্দ শুনতাম। সেখানে ভাইব্রেশনের মতো অনুভূতি হতো। যদি আমি পাটরিতে কান দেই তবে দূর থেকে সেই লোহার পাটরিতে একটি বিশেষ শব্দ শোনা যেত। সেই শব্দ এমন হতো যেন দূর থেকে ট্রেন আসছে। এটা একটি ইঙ্গিত ছিল যে ওই পাটরিতে ট্রেন আসছে। অবশ্য আমি স্টেশনে সিগন্যালও পেতাম, কিন্তু এটি একটি দেশি পদ্ধতি। পুরনো সময়ে মানুষ ট্রেনের দূরত্ব জানার জন্য পাটরিতে কান দিত, ট্রেন কত দূরে আছে তা বোঝার জন্য। ট্রেন কাছে হলে শব্দ বা ভাইব্রেশন শোনা যেত। ঠিক তেমনি ওই রাতে আমি পাটরিতে একটি বিশেষ শব্দ শুনলাম, যেন কেউ লোহার রড দিয়ে পাটরিতে আঘাত করছে। তবে এটি কোনো ট্রেনের শব্দ ছিল না। রাতের সময় স্টেশনটি অনেক ভয়ঙ্কর মনে হতো, কারণ স্টেশনটি গ্রাম থেকে অনেক দূরে এবং আমি একাই থাকতাম। পাটরিগুলি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেত।
চারপাশে গাছগুলোর ডাল পাট্রির উপর ঝুঁকে থাকতো। এটা একটি বিশেষ জায়গা যেখানে ট্রেন গাছপালা এবং পাতা ছুঁয়ে ছুঁয়ে যেত। প্রায় 3 থেকে 4 কিলোমিটার যাওয়ার পর একটি সুড়ঙ্গ আসতো, আর আমার নির্দিষ্ট জায়গা ছিল সেখানেই। আমি পাট্রিতে পরীক্ষা শেষ করে সেখান থেকে ফিরে আসতাম। সেই রাতে আমি আবারও সেই শব্দ শুনতে পেলাম। শব্দটি এমন যেন কিছু সেকেন্ড পরে আসছে। আমি কিছুক্ষণ দাঁড়ালাম, চুপচাপ রইলাম, যেন আমার চলার শব্দও না আসে, এবং লক্ষ্য করলাম পুনরায় ভাইব্রেশনের মতো শব্দ শোনা যাচ্ছে। আমি বুঝতে পারছি না, তবে এটা একটা বেশ বিশেষ শব্দ ছিল। সাধারণ মানুষ এটা শুনতে পারতো না, কিন্তু আমি সেই ট্রেনের পাট্রিতে ভাইব্রেশন অনুভব করছিলাম। সেই সাউন্ড আমি শুনতে পাচ্ছিলাম। আমি পাট্রিতে কান দিলাম, শব্দটি ধারাবাহিকভাবে আসছিল। সেই শব্দ এমন ছিল যেন বারবার কেউ লোহার একটি ভারী রড দিয়ে আঘাত করছে। আমি সেই দিকে এগোতে শুরু করলাম। সন্দেহ হচ্ছিল যে দিক দিয়ে আমি যাচ্ছি সেই পাট্রিতে কেউ আমাকে পরীক্ষা করছে বা কিছু করছে। কিন্তু রাতের এই সময়ে আমার ওই স্টেশনে 22 বছরের অভিজ্ঞতা আছে। এত রাতে কখনো গ্রামের কেউ এই পাট্রির কাছে আসে না, দিনেও কেউ আসে না। অনেক কিলোমিটার এগোলে একটি ফাটক আছে যা পাট্রির উপর দিয়ে যায়। সেখানে কেউ থাকে না, বিশেষ করে রাতের সময়, কারণ ট্রাফিক নেই। অবশেষে আমি টর্চ নিয়ে পাট্রিতে হাঁটতে লাগলাম এবং সেই সুড়ঙ্গের দিকে এগোলাম, যা আমার শেষ পয়েন্ট, যেখান পর্যন্ত আমি পাট্রির পরীক্ষা করি। হাঁটতে হাঁটতে দূর থেকে সুড়ঙ্গের কাছ থেকে একটি শব্দ শোনা গেল। এ পর্যন্ত আমি কেবল পাট্রির ভাইব্রেশন শুনতাম, কিন্তু এখন এটি পরিষ্কারভাবে দূর থেকে সুড়ঙ্গের কাছ থেকে আসছিল। আমি এগোতে থাকলাম এবং শব্দের দিকে কাছে গেলাম, কারণ রাতের সময় ছিল, হালকা চাঁদের আলো এবং আমার টর্চের আলো ছিল, কিন্তু সুড়ঙ্গটি গভীর অন্ধকারে ঢেকেছিল। সুড়ঙ্গটি আমাকে খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর মনে হতো। আমি প্রায় এই সুড়ঙ্গ থেকে ভয় পেতাম, কারণ এটি প্রায় 1 কিলোমিটার লম্বা এবং খুব অন্ধকার। আমি সুড়ঙ্গের কাছে পৌঁছালাম। ভিতর থেকে সেই শব্দ আসছিল। আমি সুড়ঙ্গের মধ্যে লাইট চালালাম এবং হঠাৎ শব্দ থেমে গেল, নীরবতা ছেয়ে গেল। আমার ভয় লাগতে শুরু করলো। ভিতরে যাওয়া ঠিক হবে মনে হচ্ছিল না। মনে হলো এখনই আমাকে ফিরে যেতে হবে। আমি হিম্মত করে ফিরে যাওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই পেছন থেকে একটি শিশুর শব্দ শোনা গেল। আমার কান বিশ্বাস করতে পারলো না যে এত রাতে এই সুড়ঙ্গের মধ্যে শিশুর কণ্ঠ শুনতে পাওয়া সম্ভব কি? হয়তো কোনো শিশুকে সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। আমি সুড়ঙ্গের দিকে এগোলাম এবং টর্চ চালালাম। সুড়ঙ্গটি কিছুটা বাঁকা ছিল, তাই আলোক সীমিত দূরত্ব পর্যন্ত পৌঁছাচ্ছিল। আমি জোরে জোরে বললাম, কেউ আছে কি? কারো সাহায্যের দরকার আছে? সুড়ঙ্গের ভিতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর আবার শিশুর কণ্ঠ শোনা গেল, দয়া করে আমার সাহায্য করুন। আমি মনে মনে ভাবলাম, আজ আমি কি বিপদে পড়েছি? ভিতরে কে আছে? হয়তো এটা কোনো ফাঁদ, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনো শিশু বিপদে থাকলে আমি তাকে এভাবে ছেড়ে যেতে পারি না। শিশু কোনো সমস্যায় আটকে আছে মনে হচ্ছিল। আমি আবার বললাম, তুমি ভিতরে আসো, আমি তোমায় দেখতে পাচ্ছি না। আবার ভিতর থেকে কণ্ঠ শোনা গেল, আপনি আসুন, আমি আপনাকে পথ মিলিয়ে নেব। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সুড়ঙ্গের ভিতরে ঢুকবো। আমি সুড়ঙ্গের ভিতরে ঢুকতে থাকলাম। আমার লাইট চালু রেখে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে টর্চের আলোতে দূরে কিছু দেখা গেল। আমি দেখলাম একটি কালো ছায়া সুড়ঙ্গের ভিতরে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমার টর্চের আলো তার উপর পড়তেই তার লাল আগুনের মতো চোখ সেই আলোতে চকচক করতে লাগলো। বলতেই হবে, তখনও পুরোপুরি আমি তাকে দেখতে পাচ্ছিলাম না, তবে ওই আলোতে তার এক ঝলক চোখে পড়লো, তারপর আবার অদৃশ্য হয়ে গেল। সে কিছু অদ্ভুত ছিল। আমি আবার জোরে জোরে বললাম, কে তুমি এবং কোথায় আসো? আমাকে কণ্ঠ দাও। এবার সেই শিশুর কণ্ঠের বদলে একটি ভারী গর্জনের মতো আবার সুড়ঙ্গ থেকে আসতে শুরু করলো। তখনই আমি পেছনে তাকালাম না, সরাসরি পিছনে ফিরে হেঁটে যাওয়ার শুরু করলাম। বুঝতে পারছিলাম ভিতরে কিছু আছে যা আমাকে নিজের দিকে টানে। আমি দ্রুত স্টেশনের দিকে ফিরে যেতে থাকলাম। ট্রেন আসতে আরো 1 ঘন্টা বাকি ছিল। নিরাপদে ফিরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছিল। আমি সেই পাট্রির উপর দ্রুত হাঁটতে লাগলাম। ঠিক যেমনটি আমি আগেই বলেছিলাম, পাট্রিতে হালকা ভাইব্রেশন এবং কোনো লোহার রড দিয়ে আঘাতের মতো শব্দ আসছিল। এবার আশ্চর্যজনকভাবে আমি অনুভব করলাম কেউ আমার পেছনে হাঁটছে। সেই পাট্রির মাঝের
কাঠের অংশে। আমি দ্রুত আমার গতি বাড়ালাম, দৌড়াতে লাগলাম। মনে হচ্ছিল কেউ আমার খুব কাছ থেকে আমাকে অনুসরণ করছে, কিন্তু ভয়কে ছাপিয়ে আমি পেছনে তাকাইনি, শুধু আরো দ্রুত দৌড়াতে থাকলাম। শেষ পর্যন্ত কিছুটা স্বস্তি পেয়ে আমি পেছনে তাকালাম। যে ছায়া আমার পেছনে ছিল তা এখন অনেক দূরে চলে গেছে। যখন সে আমার পেছনে দৌড়াচ্ছিল তার হাতে একটি লোহার রড ছিল এবং সে ওই পাটরিতে আঘাত করে শব্দ তৈরি করছিল। শেষ দৃশ্য ভয়ঙ্কর ছিল। রাতের নিস্তব্ধতায় যেন সে আমাকে ধাওয়া করছে এবং সঙ্গে সঙ্গে পাটরিতে আঘাতের শব্দ ছড়াচ্ছিল। আমি অবশেষে স্টেশনে পৌঁছালাম, ট্রেনের জন্য অপেক্ষা করলাম। ট্রেন চলে যাওয়ার পর ব্যাগ সমেটেও বাড়ির দিকে রওনা হলাম। পরের দিন আমি আবার সেই পাটরিতে গিয়েছিলাম সেই সুড়ঙ্গের দিকে দেখার জন্য। দিনেও অন্ধকার থাকায় আমি সুড়ঙ্গের ভিতরে ঢুকলাম। তখন দেখলাম যেখান থেকে রাতে সেই আওয়াজ আসছিল সেখানে একটি শিশুর জুতো পরে আছে। আমি সেটি পুলিশ স্টেশনে নিয়ে গেলাম। পুলিশ এসে চেক করলো, তবে তাদের মতে আশেপাশে কেউ নেই। গ্রামে সেই সময় পর্যন্ত কোনো শিশুর নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের হয়নি, কিন্তু সবকিছুই অদ্ভুত লাগছিল। আমি নিজের কান দিয়ে একটি শিশুর কণ্ঠ শুনেছিলাম, যা ভীষণ অদ্ভুত ছিল। লিসেনার্স, আশা করি আজকের এই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ঘন্টার আইকনে প্রেস করে সব নোটিফিকেশন অন করে দিন, এতে আপনি আমার ইউটিউব ফ্যামিলির অংশ হয়ে যাবেন। নিজের খেয়াল রাখুন, আমাদের দোয়ায় মনে রাখবেন। আর যদি এখনো এই ঘটনাগুলো না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনুন। আল্লাহ হাফেজ।